আজকের আলোচ্য বিষয় গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আচ্ছা, যে কোনো গাণিতিক সূত্র বলো, উপপাদ্য বলো, যাই বলো না কেন, সেগুলি প্রমাণ করতে গেলে আমাদের একটা যুক্তির দরকার হয়, তাই না? তো আমরা দুটি যুক্তির মাধ্যম দিয়ে এবার দেখব কি কি যুক্তি আমাদের দরকার হয়। সেটা হচ্ছে দুটো ভাগে যদি আমরা ভাগ করি যুক্তিগুলোকে, তাহলে একটি হচ্ছে অবরোহণ মানে ডিডাকশন, আরেকটি হচ্ছে আরোহণ মানে ইন্ডাকশন। আচ্ছা, এবার দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, অবরোহণটা কি জিনিস? অবরোহণটা হচ্ছিল তোমার সাধারণ সূত্র, সাধারণ সূত্র বা প্রতিজ্ঞা যাই বলো না কেন বা বিবৃতি থেকে আমরা বিশেষ সূত্রে যাব। যেমন একটা উদাহরণের মাধ্যম দিয়ে আমি দেখাচ্ছি। যেমন দেখো 0 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছিল 1 1, এটিও বড় একের থেকে। 2 4 8, এভাবে দেখো ডটেড ডটেড চলতে গেলে দেখো আমরা সাধারণ সূত্রে উপনীত হচ্ছি, যেখানে এন হচ্ছিল হোল নাম্বার, মানে এন এর পয়েন্ট হচ্ছিল 0 1 2 ডট 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 হোল নাম্বার আপ টু ইনফিনিটি অবধি। তাহলে কি হলো, সাধারণ সূত্র থেকে আমরা একটা বিশেষ সূত্রে উপনীত হলাম। আচ্ছা, এবার ইন্ডাকশনে একটু চলে আসি। ইন্ডাকশনে ধরো আমি একটা বাস্কেট বা একটা যাই বলো একটা কিছু ড্র করলাম, এখানে কিছু কয়েন আছে, কি কয়েন আছে, কতটা কয়েন আছে, কি আছে না আছে সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা, বিশেষ বিজ্ঞপ্তি, এটার সূত্র হচ্ছিল বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়া। ঠিক আছে? আচ্ছা, এবার বিশেষ বিজ্ঞপ্তি তোমাকে দেওয়া থাকলো, বিশেষ বিজ্ঞপ্তি বা সূত্র দেওয়া আছে এখানে এই এক্সাম্পল অনুযায়ী, যে এখানে টোটাল 50 টাকা আছে, টোটাল কয়েনের ভ্যালু হচ্ছিল 50 টাকা আছে। তো ঠিক আছে, তা আমি সাধারণে গেলাম, সাধারণ সূত্রে গেলাম, তাহলে এখানে কি কি হতে পারে? 1 নম্বর কেস তোমার হতে পারে যে 10টি 5 টাকার কয়েন আছে, 10টি 5 টাকার কয়েন থাকলে 50 টাকা হয়ে যাবে, নতুবা 5টি 10 টাকার কয়েন আছে। তাহলে দেখো ওয়েটা হচ্ছিল এখানে যেমন কেন্দ্রবিন্দু হচ্ছিল এক জায়গায়, আর এখানে কি দেখো এখানে কিন্তু রাস্তা কিন্তু দুই দিকে। তাহলে সাধারণ সূত্রের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোনো এই বিবৃতিটি ধরেই যদি কেউ বলে ঠিক আছে এটাই বিবৃতিটি সাধারণ সূত্র বিবৃতি, তাহলে তো কিন্তু সত্য না। কিন্তু পরের ক্ষেত্রে অন্য একজন বলতে পারে যে 5টি 10 টাকার কয়েনও তো থাকতে পারে, মানে এখানে শুধু বলে দেওয়া হয়েছে 50 টাকা কয়েনগুলোর মোট মূল্য হচ্ছিল 50 টাকা। তাহলে দুটো ওয়ে আছে, তার মানে হয় বিবৃতি সত্য হবে, না হয় বিবৃতি মিথ্যা হবে, তাই না? সবসময় যে ইন্ডাকশনের ক্ষেত্রে বিবৃতি সত্য হবে সেটা ঠিক নয়, মিথ্যেও হতে পারে। ঠিক আছে, এই হচ্ছিল পার্থক্য। যেমন ধরো আমি আরেকটু সোজাভাবে বলছি। যেমন ধরো এটি একটি রাস্তা আছে, এ বি সি লজিক অনুযায়ী বলছি, ডি সব এই পয়েন্ট দিয়ে তাকে যেতে হবে, মানে এখানে আসতেই হবে। ধরো বি সি ডি ই, ঠিক আছে, এটা ধরলো আমি এ, আর ধরো এখান দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে, জি। এবার ধরো এ
ব্যক্তি যখন আসছে এফ পয়েন্টে আসছে, বি ব্যক্তিও এফ পয়েন্টে আসছে, সি ব্যক্তি, ডি ব্যক্তি, ই ব্যক্তি সবই এফ পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে কেন্দ্রবিন্দু একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। মানে এগুলো যদি আমি ধরি তোমার সাধারণ সূত্র হিসাবে ধরি, তাহলে এটা হচ্ছিল একটা বিশেষ সূত্র, ঠিক আছে। তাহলে এটা হচ্ছিল অবরোহণের ক্ষেত্রে জিনিসটা সবসময় সত্য হওয়ারই সম্ভাবনাটা বেশি। সাধারণ থেকে মানে আমি থিওরিটা দেখে মানে বিশ্বাস করে অবজারভেশন করে তারপরে একটা রেজাল্ট দিচ্ছি। আচ্ছা, ইন্ডাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি এদিক দিয়ে আসছো ঠিকই, কিন্তু তোমার যাওয়ার পথটা কিন্তু অনেক রকম। দেখো তুমি কিন্তু বিভিন্ন দিক দিয়ে চলে যেতে পারো, তার মানে তোমার এটা যদি তুমি নাও বিবৃতি হিসাবে, তাহলে তো সত্য হতেও পারে, কখনো হয়তো একটা পথেই থাকতে পারে, আবার কখনো হয়তো ডিফারেন্স গুলোও থাকতে পারে। তাহলে মানে চলে এটাই দাঁড়াচ্ছে যে বিবৃতি কখনো সত্যও হতে পারে, আবার কখনো মিথ্যাও হতে পারে, ঠিক আছে। ইন্ডাকশন আর আশা করি ইন্ডাকশন আর ডিডাকশন সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমি আরেকটা দেখাই। দেখো ইন্ডাকশনের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, আর ডিডাকশন দেখাচ্ছি না আমি। এক্সাম্পলের আগে আমি বলে দিই, ইন্ডাকশনের যে তোমার গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো করার জন্য কিছু নির্দিষ্ট আমাদের সূত্র বা রুলসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা কি, ধরো পিএন একটা বিবৃতি, পিএন হিসাবে চিহ্নিত করি। এবার তার আগে একটা কথা বলিনি, গাণিতিক বিবৃতি কাকে বলে। গাণিতিক বিবৃতি হচ্ছিল তোমার গণিত সম্বন্ধীয় সমস্যা জড়িত কিছু তোমার বিবৃতিগুলো থাকে, সেগুলোকে গাণিতিক বিবৃতি বলে। যেমন একটা বিবৃতি যেমন আমি বলতে পারি, এখানে লিখে দিচ্ছি, যেমন স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n+1/2, এটা একটা গাণিতিক বিবৃতি। এই বিবৃতি সত্য প্রমাণ করলে পরে দেখা যাবে, কিন্তু কখনো কখনো গাণিতিক বিবৃতি দেখো সত্য নাও হতে পারে। যেমন ধরো একটা বিবৃতি আমি নিচ্ছি, এখানে বলছি যে n ≥ 2 একটি স্বাভাবিক সংখ্যা হলে, হ্যাঁ, সর্বদাই n+1 এটি 3 দ্বারা ভাগ যাবে। এটা যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে n × n+1 3 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা গাণিতিক বিবৃতি, এটাও একটা গাণিতিক বিবৃতি, ঠিক আছে। দেখো যে গাণিতিক বিবৃতি সবসময় যে সত্য হয় তাও কিন্তু নয়। এবার দেখো n = যদি 4 ধরি, 4 অবভিয়াসলি 2 এর থেকে বড়, এখানে 4 বসাও, 4 + 1 হলো, তাহলে 4 × 5 = 20 হলো। 20 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এই যে গাণিতিক বিবৃতি এটা কিন্তু সত্য নয়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে গাণিতিক বিবৃতি সবসময় যে সত্য হবে সেটা কিন্তু নয়। এবার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ করার জন্য কিছু সূত্রের মাধ্যম দিয়ে যেতে হবে। ধরলাম পিএন বিবৃতিটি হলো স্বাভাবিক সংখ্যার সেট হিসাবেই ধরলাম, যেহেতু এটা সবসময় সত্য হিসাবে বিবেচিত। আচ্ছা, তাহলে এক্ষেত্রে স্টেপ কি হবে? স্টেপ ওয়ান প্রথমে আমাদের P1 বের করতে হবে। P1 সত্য কিনা সেটা যাচাই করে দেখতে হবে, মানে n = 1 দিয়ে বিবেচনা করে দেখতে হবে জিনিসটি সত্য কিনা। আর যেখানে n হলো সবসময় অখণ্ড ধনাত্মক সংখ্যা হবে, অবভিয়াসলি, হ্যাঁ, ধনাত্মক সংখ্যা হবে। আচ্ছা, স্টেপ নাম্বার 2 যদি বলো, তাহলে কি হবে? n = তোমার এমন একটি সংখ্যা নিলাম, ধরো mও একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে ধরে নিলাম Pm, মানে n = m বসিয়ে যদি Pm সত্য হয়,
সত্য বলে ধরে নিলাম, ধরে নিলে অবভিয়াসলি পরের যে ধনাত্মক সংখ্যাটা আছে সেটাও সত্য হবে। এই দুটো স্টেপ কিন্তু আমাদের মেনটেন করতে হবে। আর এই দুটো স্টেপ যদি মেনটেন হয় তাহলে n এর সকল অখণ্ড ধনাত্মক সংখ্যার জন্য ওই যে pn বিবৃতিটি ধরা হয়েছে সেটা pn বিবৃতি সত্য হবে। এটাই হচ্ছিল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সূত্র। ঠিক আছে, আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আরেকটি বিবৃতি দেখো, n² + n + 41, হ্যাঁ, যেখানে বলা হয়েছে এটি সর্বদাই মৌলিক সংখ্যা হবে। কিন্তু বিবৃতিটি কিছু দূর যাওয়ার পরে এটির আর সত্যতা থাকে না। যেমন ধরো মৌলিক সংখ্যা হবে, এটা বলে দিয়েছি বিবৃতিতে, কিন্তু দেখা গেল কিছু দূর যাওয়ার পরে এটির আর সত্যতা থাকছে না। যেমন হচ্ছিল 1 যদি আমি নিই, এখানে 1² + 1 + 41, এটা হলে পরে হচ্ছিল 43, এটা মৌলিক সংখ্যা। এখানে বলেছিলাম n = m, তাহলে ধরে জিনিসটা সত্য, তাহলে n = যদি এখানে 2 হিসাবে ধরি, 2 হিসাবে নিলে দেখো 4 + 2 + 41 47, তাই তো, এটাও একটা মৌলিক সংখ্যা। নেক্সট স্টেপটা নিতে হতো m + 1, তাই না, তাই ছিল আমাদের। তাহলে 2 + 1 3 নিলাম, তাহলে এখানে 9 + 3 1 12, I think 53, এটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে আমি আগের টাতে বললাম যে এই জিনিসগুলো হলে পরে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জিনিসটা প্রুফ হচ্ছে। আমি দেখাচ্ছি যে বিবৃতি সবসময় কিন্তু সত্য বা মিথ্যা এগুলো বিচার করে কিন্তু জিনিসগুলো করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে সমস্ত n মানে সূত্র অনুযায়ী বলতে পারি যে সমস্ত n এর ক্ষেত্রে এটা সর্বদা মৌলিক সংখ্যা হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে জিনিসটি ভুল প্রমাণিত হলো। যেমন ধরো এখানে n এর জায়গায় যদি আমি m2 না ধরে 40 ধরলাম, ঠিক আছে, 40 নেওয়ার পরে দেখা গেল এই 40 নিলাম, 40 নেওয়ার পর কি দেখা গেল 40² + 40 + 41, ঠিক আছে। এবার যদি 40টা কমন নেওয়া হয় তাহলে এখানে 40 + 1 + 41, ঠিক আছে। এবার তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 40 × 41 + 41, তাই না। আবার যদি 41 যদি আমি কমন নিই 40 + 1, দ্যাট মিনস 41 + 41, এটা কি মৌলিক সংখ্যা? অবভিয়াসলি নট, তাই না। তাহলে কিছু দূর এই যে কোনো সংখ্যার ক্ষেত্রে হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে না। এবার সিমিলারলি m + 1 মানে 41 দিয়ে যদি আমি করি জিনিসটা, এটা এখানে আমি করছি 41 মানে m + 1, তাই তো। n = আমার ধরা উচিত m + 1, যেখানে m হচ্ছিল 40 + 1। তাহলে কি হচ্ছে এখানে 41² + 41 + 41, তাই না। তাহলে 41² + 241, 41 কমন নাও, তাহলে এখানে 41 + 2, 41 + 43, এটাও মৌলিক সংখ্যা নয়, এটাও যৌগিক সংখ্যা। করে দেখবে এটাও যৌগিক সংখ্যা গুণ করলে পরে। তাহলে দেখো কিছু দূর যাওয়ার পর যেখানে বলা হয়েছিল যে সূত্রতে বলা হয়েছিল যে n এর যে কোনো সংখ্যার জন্য এই তিনটি সূত্র যদি প্রতিফলিত হয়, তাহলে যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে সমস্ত n এর জন্য হবে। কিন্তু এখানে কিন্তু এই বিবৃতিটির ক্ষেত্রে এটা ধরা যাচ্ছে না। তাহলে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে গাণিতিক বিবৃতিগুলি ইন্ডাকশনের ক্ষেত্রে সব সময় কিন্তু সত্য নয়। আচ্ছা, এবার নেক্সট তাহলে
এটা তো গেল, এটা ব্যতিক্রম হিসাবে আমি দেখালাম। এবার ধরো এবার তো আমাদের তো অঙ্কগুলোকে তো সলভ করতে হবে, বিবৃতি এখন যাই দেওয়া থাকবে সেটা নিয়ে অঙ্কগুলোকে সলভ করতে হবে, তাই তো? তাহলে আমরা কয়েকটা স্তর পাচ্ছি, যেমন একটা হচ্ছিল ভিত্তি স্তর, ঠিক আছে? তাহলে আমি লিখি এখানে আরোহণ পদ্ধতির কটি স্তর থাকে? 3টি স্তর থাকে, 3টি স্তর থাকে। আচ্ছা, আমি 3টি স্তরই আমি একটা ইসের মাধ্যম দিয়ে দেখাচ্ছি, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। যেমন একটা বিবৃতি আমি এর আগে বললাম স্বাভাবিক সংখ্যার যদি একটা সেট নিই তার সমষ্টি হচ্ছিল এটা, তাহলে আমি একটা একটা করে স্তর হিসাবে আমি দেখাচ্ছি। ভিত্তি স্তর, স্তরগুলো একেবারে দেখানো হয়ে যাবে আর এক্সাম্পলটাও সেট করা হয়ে যাবে। ভিত্তি স্তর, ঠিক আছে? ভিত্তি স্তরে কি হয়, প্রথমেই আমার ভিত্তি স্তর হচ্ছিল n = 1 প্রমাণিত করা, n = 1 এর সত্যতা প্রমাণিত করা, ঠিক আছে? তাহলে n যদি এখানে লেফট হ্যান্ড সাইডে আমি n বসালাম, লেফট হ্যান্ড সাইডে p1, রাইট হ্যান্ড সাইডে কি হলো 2/2 = 1। দেখো, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ভিত্তি স্তর। 2 নম্বর আমি আসলাম আরোহ প্রকল্প। আচ্ছা, আরোহ প্রকল্পতে কি? আরোহ প্রকল্পতে যেমন স্টেপ 2 এর ক্ষেত্রে বলেছিলাম, স্টেপ 2 একটা ধরেছিলাম, m ধরেছিলাম, এখানে ধরে নিতে হবে p n = m, যেখানে pm বসালে পরে আমার বিবৃতিটি সত্য। স্টেপ 2 তে বলে দিয়েছিলাম বিবৃতিটি সত্য বলে ধরে নিচ্ছি, বলে ধরা হলো। এটা হলো তোমার আরোহ প্রকল্প। এবার সত্য, তার মানে কি? তার মানে তো লিখতে হবে pm লিখতে হবে তো = 1 + 2 + 3, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যাই বলো, এটা লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখলাম m, এখানে n এর জায়গায় m হলো, তাহলে = এটা সত্য, n এর জায়গায় পুট করছি m + 1/2, এই বিবৃতিটি সত্য। এবার আরেকটি লাস্ট বিবৃতি আছে, ভিত্তি স্তরটি আমি মুছে দিচ্ছি, দুটো মুছতে হবে। 3 নম্বর স্তর হচ্ছিল আরোহ স্তর। ওটা ছিল আরোহ প্রকল্প, এটা হচ্ছিল আরোহ স্তর, মানে প্রকল্প করা হলো, ঠিক আছে তো, হাইপোথিসিস করা হলো। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হলো, n = তোমার m + 1 ধরা হলো। দেখা হবে এখন যেখানে pm বলে নেওয়া হয়েছিল এটি সত্য, 1 + 2 + 3 +... m, এই বিবৃতিটি সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, ওটা ছিল আরোহ প্রকল্পতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্তরের ক্ষেত্রে আমি লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছি তোমার pm + 1, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে প্রুফটা করছি আমি = আচ্ছা m + n 1 + 2 + 3 +... তোমার m + 1, সেটাই হওয়া উচিত। তার আগে একটা m দিয়ে দিই, m দিয়ে দিলাম, এত অবধি ছিল। আচ্ছা, তাহলে = এটা কি হওয়া উচিত, এইটুকু কি হওয়া উচিত, এইটুকু ওই যে ওখান থেকে আসবে m × m + 1/2 প্লাস m + 1, তাই তো? এবার m + 1টা যদি আমি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে
m/2 প্লাস 1, ঠিক আছে না? আচ্ছা, এটাকে যদি আমি খুলে দিই তাহলে কি লিখবো, m+1, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম m+1 প্লাস 1/2, ঠিক আছে? এই প্যাটার্নে চলে আসলো। তার মানে এই বিবৃতিটি সত্য। তার মানে n এর যে কোনো অখণ্ড ধনাত্মক সংখ্যার জন্য সূত্রটি প্রযোজ্য। জন্য সূত্র এভাবেই আমরা তিনটি স্তরের মধ্যে ভাগ করে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে প্রবলেমগুলো আছে সেগুলি আমরা সলভ করে নিতে পারবো। থ্যাংক ইউ।